30 এপ্রিল 1945। জেনারেল হেলমুথ ডিবলিং দাঁড়িয়ে আছেন ফিউরার বাংকারের প্রবেশদ্বারে। তার হাতে এমন একটি বার্তা রয়েছে যা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে। হিটলারের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার আগে তাকে অতিক্রম করতে হবে 3টি নিরাপত্তা চেকপয়েন্ট, যেগুলো সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তাদেরকেও ফিরিয়ে দেয়। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পান প্রথম গার্ড চেকপয়েন্ট। ডেস্কে বসা সৈনিককে তিনি নিজের পরিচয়পত্র দেন এবং বলেন, আমি ফিউরারের সাথে কথা বলতে চাই। ভিটলিং একরকম অনুমোদনের সংকেত পান। সৈনিক 2 বার টোকা দেয় এবং হারমেটিক সিল ভেঙে দরজাটি খুলে যায়। ভিটলিং ভেতরে প্রবেশ করেন। সবচেয়ে সহজ চেকপয়েন্টটি পার হলেন, কিন্তু তিনি যতই হিটলারের কাছে এগোতে থাকবেন, নিরাপত্তা ততই কঠোর হবে। জেনারেল ভিটলিং এখন প্রথম এলাকার ভেতরে, যাকে বলা হয় ওয়ার বাংকার। বার্তাটি পৌঁছে দিতে হলে তাকে আরও 2টি চেকপয়েন্ট অতিক্রম করতে হবে। তার পায়ের নিচে 8.5 ফুট গভীর কংক্রিটের মেঝে, মাথার উপরে 9 ফুট পুরো ছাদ। বোমা থেকে হয়তো সুরক্ষা পাওয়া যাবে, কিন্তু বন্দী হওয়ার চিন্তাই ভেতরে তীব্র ভয় এবং উদ্বেগ সৃষ্টি করে রেখেছে। আমেরিকান ও ব্রিটিশ বাহিনী দ্রুত পশ্চিম জার্মানির ভেতর এগিয়ে আসছে। মিউনিক, নুরেমবার্গ ও হামবুর্গ সহ বড় বড় শহরগুলো দখল করে নিচ্ছে। নাৎসিদের অবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়েছে। ওয়ার বাংকারের প্রথম অংশে রয়েছে বিশাল এয়ার পিউরিফিকেশন সিস্টেম, যা সবসময় চালু থাকে। এটি পুরো ভূগর্ভস্থ শহরটিকে শ্বাস নেওয়ার শক্তি দেয় এবং গ্যাস আক্রমণ প্রতিরোধ করার মতো যথেষ্ট সক্ষমতা তৈরি করে। করিডোরের পাশে ডাইনিং এরিয়া, ঠিক তার পাশেই রান্নাঘর, যেখানে হিটলার সহ সবার জন্য খাবার তৈরি করা হয়। এমনকি হিটলারের নিরামিষ খাবারও এখান থেকেই ব্যবস্থা করা হয়। তারপর রয়েছে স্টোরেজ ও খাদ্য মজুদের ঘর। শহর ঘেরা অবস্থায় ডিবলিং জানেন বাংকারের রেশন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। করিডোরের নিচে তিনি নজর দেন পরবর্তী নিরাপত্তা চেকপয়েন্টে, ফিউরার বাংকারে প্রবেশদ্বার, যেখানে হিটলার এবং নাৎসিদের সর্বোচ্চ নেতৃত্ব বাস করে। এখানে মাগদা গোয়েবলসের বেডরুম ও লাউঞ্জ, যেখানে তিনি তার 6 সন্তান সহ থাকেন। এটি জোসেফ গোয়েবলসের পরিবার, নাৎসি বাহিনীর প্রচার প্রধান এবং হিটলারের সবচেয়ে বিশ্বস্তদের একজন, যিনি দলের সবচেয়ে সহিংস ইহুদি বিদ্বেষীদের একজন হিসেবে পরিচিত। গোয়েবলস পরিবারের পাশেই রয়েছে গার্ড ও গেস্ট কোয়ার্টার। এখানে ঘুমাতেন হিটলারের ব্যক্তিগত স্টাফ, 3 জন সেক্রেটারি, সামরিক কর্মী, বডিগার্ড এবং অস্থায়ী অতিথিরা। ভিটলিং ছিলেন বার্লিন ডিফেন্স এরিয়ার প্রধান। সোভিয়েতদের সম্পূর্ণ দখল থেকে শহরটিকে থামিয়ে রাখার শেষ বাধা তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন। এত উচ্চ পদমর্যাদা থাকা সত্ত্বেও তিনি হয়তো দ্বিতীয় চেকপয়েন্ট পার হওয়ার অনুমতি নাও পেতে পারেন। আমি ফিউরারের সাথে কথা বলতে চাই। আপনার কাজ কি? ভিটলিং কঠোরভাবে তাকিয়ে বললেন, ওটা আপনার জানার বিষয় নয়। গার্ড তার পরিচয় পরীক্ষা করে ফোন তুলে নেয়। ফিউরার বাংকার 12 ফুটের কাছাকাছি পুরো স্টিল রিইনফোর্সড কংক্রিটের ছাদ দিয়ে সুরক্ষিত। তার উপর কয়েক ফুট কম্প্যাক্ট করা মাটি। আরও নিরাপত্তার জন্য মেঝে 6.5 ফুট পুরো, আর প্রতিটি ঘরের দেয়াল 1 মিটারেরও বেশি চওড়া। এই গার্ড পোস্টটি ভেতরে যাওয়ার বা বাইরে আসার একমাত্র পথ। আপনার অস্ত্র দেন। ভিটলিং পিস্তলটি গার্ডকে দিয়ে দেন। ভেতরে যান। ভিটলিং সিঁড়ি বেয়ে নিচে নামেন। পরের দরজার কাছে যেতেই গিলিমার বুর্গডর্ফ বের হয়ে এসে জিজ্ঞেস করেন, এত কি জরুরি ব্যাপার? ভিটলিং বলেন, আমাকে তৎক্ষণাৎ ফিউরারের সঙ্গে কথা বলতে হবে। ফিউরার এখন আপনার সাথে দেখা করতে পারবেন না। আমি বার্তাটি পৌঁছে দেব। এই বার্তাটি আমাকে নিজ হাতে ফিউরারকে দিতে হবে। শহর বিশৃঙ্খল, আমাকে যেতে দিন। বুর্গডর্ফ সন্দেহের চোখে তাকান। সৈনিকেরা বন্দুক শক্ত করে ধরে। যুদ্ধের এ পর্যায়ে বিশ্বাস প্রায় হারিয়ে গেছে। বিশ্বাসঘাতকতা ছিল বাড়তে থাকা বাস্তবতা। গোপন তথ্য প্রতিদিনই শত্রুর হাতে পৌঁছে যাচ্ছিল। ভিটলিংয়ের হাতে থাকা চিঠি হাজার হাজার প্রাণ বাঁচাতে পারে, কিন্তু তাকে শেষ চেক পয়েন্ট পার হয়ে জরুরিভাবে বিষয়টা বোঝাতে হবে। একটি বড় বিমান বোমা কাছাকাছি আঘাত করে। বাংকার কেঁপে ওঠে, ছাদ থেকে ধুলো ঝরে পড়ে। আমাকে এই বার্তাটি পৌঁছে দিতেই হবে। বুর্গডর্ফ দ্রুত ভিটলিংয়ের হাত ধরে টেনে শেষ চেক পয়েন্টে নিয়ে যান।
ফিউরার বাংকারে প্রবেশের সাথে সাথে উত্তেজনা আরও তীব্র হয়। 3টি চেক পয়েন্ট পেরোনোর পরও ভিটলিং জানেন এরকম সংবাদ দেওয়ার জন্য হিটলার অতীতে অফিসারদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ফিউরার বাংকার ভেতরে যেমন দেখতে তা অনেকের কল্পনার মতো নয়। ভেজা বাতাস ও ছত্রাকের স্তর ভিটলিংয়ের পথের সামনে দাঁড়িয়ে থাকে। পুরো বাংকারই পানি স্তরের নিচে নির্মিত হয়েছিল, তাই তার বাঁ পাশে যে জেনারেটরগুলো আছে সেগুলো লাইট জ্বালিয়ে রাখতে অতিরিক্ত কাজ করছে। ডান পাশে রয়েছে টাইপরাইটার রুম। তরুণী সেক্রেটারিরা ডেস্কে বসে আছে। 1 সপ্তাহ আগেও তারা ব্যস্ত ছিল, নিয়মিত আদেশ টাইপ করত, কিন্তু এখন তারা স্তব্ধ, অসহায়ভাবে বসে আছে। দূরে দেখা যায় সেই ঘর যেখানে থাকার কথা ছিল স্টাফদের, এখন দখল করে নিয়েছেন যে মানুষটি কাছে আসছেন তিনি। ঘরটিতে ছিল ছোট একক বেড, ডেস্ক এবং আলমারি। এই মানুষটি মার্টিন বোরম্যান, হিটলারের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেক্রেটারি। বোরম্যান দেখতে পান ভিটলিং ও বুর্গডর্ফ একসাথে দাঁড়িয়ে আছেন। এটা ভালো লক্ষণ নয়। নিচু স্বরে ভিটলিং পরিস্থিতি ব্যাখ্যা করেন। বুর্গডর্ফ সম্মতি দেয় গোয়েবলসকে আনতে হবে, আর বোরম্যান যাবেন হিটলারকে আনতে। সবাই মিটিং করবে ম্যাপ রুমে। করিডোরের দেয়ালে ঝুলছে নাৎসি মতাদর্শের চিত্রকর্ম। বাইরের বাস্তবতার সাথে যা এখন সম্পূর্ণ বিপরীত। এটি প্রধান করিডোর যা 2 কাজে ব্যবহার হতো। উচ্চ পর্যায়ের কমান্ড রুমগুলো এই করিডোরের সাথে সংযুক্ত এবং এটি অপেক্ষার জায়গা হিসেবে ব্যবহৃত হতো ম্যাপ রুমে প্রবেশের আগে। প্রায় সবাই ভিটলিং সহ হিটলারকে রাগ, উন্মাদনা ও হতাশায় চিৎকার করতে দেখেছে। বুর্গডর্ফ কনফারেন্স রুমের ডান পাশে দরজায় নক করেন। কয়েক মুহূর্ত পর ভেতর থেকে শোনা যায়, ভেতরে আসুন। এই ঘরটি গোয়েবলসের অফিস এবং বাংকারের ডাক্তারদের রুম হিসেবে ব্যবহৃত হয়। ভেতরে একটি চিকিৎসা সজ্জা, ঔষধের ক্যাবিনেট, ডেস্ক আর সবচেয়ে পেছনে রয়েছে ডাক্তার লুডভিগ স্টামফেগারের ছোট শোবার ঘর। তিনি হিটলারের ব্যক্তিগত চিকিৎসক ও সার্জন। তার পাশেই রয়েছে গোয়েবলসের ব্যক্তিগত বেডরুম, যেখানে তিনি কখনো ঘুমান, কখনো পরিবারের ঘরে উপরে ঘুমান। বুর্গডর্ফ তাকে জরুরি পরিস্থিতির কথা জানিয়ে ম্যাপ রুমে আসতে বলেন। করিডোরের বিপরীত পাশে রয়েছে হিটলারের সেকশন। প্রথম ঘরটি হিটলারের অফিস, একটি ছোট ডেস্ক, একটি কালো টেলিফোন। পরের রুমটি হিটলারের লাউঞ্জ, পেছনে একটি বড় সোফা, কোনায় অক্সিজেন সিলিন্ডার, সামনে কাগজ সহ ছোট টেবিল ও লাল কার্পেট। বিপরীত দিকে একটি ডেস্ক, কিছু বই, ফেডরিক দ্য গ্রেটের বড় ছবি। এ ঘরেই থাকতো তার জার্মান শেফার্ড কুকুর ব্লন্ডি। এর পাশে আছে ইভা ব্রাউনের রুম, ছোট বিছানা, আলমারি, টেবিল। হিটলারের রুমটিও প্রায় একই, ছোট বিছানা, ক্যাবিনেট এবং তার মায়ের ছবি, যেটি তিনি সবসময় তার সঙ্গে রাখতেন। ঘরটিতে একটি বড় সিন্দুকও ছিল, যা নিয়ে ধারণা করা হয় এর ভেতরে ছিল অত্যন্ত গোপন নথি, বিদেশি সরকারের সাথে নাৎসিদের লেনদেন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য। ইতিহাসের সাথে সাথে সেটিও হারিয়ে গেছে। বোরম্যান হিটলারকে জানান যে ভিটলিংয়ের জরুরি বার্তা আছে এবং তাকে ম্যাপ রুমে যেতে হবে। ম্যাপ রুম ছোট, সরল, মধ্যখানে ধাতব টেবিল এবং দেয়ালে একটি পুরনো মানচিত্র, যেখানে নাৎসি সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তৃতি দেখা যায়। ভিটলিং মানচিত্র বের করেন। তারপর যা হবে তা তার নিয়ন্ত্রণে নেই। এর কিছুদিন আগেই হিটলার জীবনের এক অন্ধকারতম মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন। তার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড হাইনরিখ হিমলার গোপনে মিত্র শক্তির সাথে শান্তি চুক্তির চেষ্টা চালিয়েছিল। হিটলার বিবিসি রেডিওর প্রতিবেদন থেকে এটি জানতে পারেন। হিটলার বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে হিমলারকে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং আলোচনার সাথে যুক্ত সবাইকে দেখামাত্র গুলি করার আদেশ দেন। ভিটলিং চিন্তিত, যদিও তার পরিস্থিতি আলাদা, তবু শাস্তি ভয়াবহ হতে পারে। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভিটলিংকে মানচিত্র পর্যবেক্ষণ করছেন। হিটলার ঘরে প্রবেশ করেন। স্বস্তিতে থাকুন, তিনি বলেন। ভিটলিংয়ের সত্যের মুহূর্ত এসে গেছে। আমরা সব দিক থেকেই কয়েকশো মিটার পিছিয়ে পড়েছি। তারা বাংকার থেকে 1 কিলোমিটারেরও কম দূরে।
ভিটলিং অনুভব করেন ঘরটি তার চারপাশে সংকুচিত হচ্ছে। খারাপ খবর আছে, বার্লিন আগামী 24 ঘন্টার মধ্যে গোলাবারুদ শূন্য হয়ে যাবে। আমাদের কাছে খুব কম বুলেট আছে, আকাশপথে সরবরাহ আর পৌঁছাচ্ছে না, সৈনিকও খুব কম। হিটলার নীরবে তাকিয়ে থাকেন। আমি প্রস্তাব করি শহর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে 15,000 তরুণ সৈনিক হারিয়েছি। হিটলার বাধা দেয়। এটাই তরুণদের কাজ। ভিটলিং প্রায় তুতলাতে থাকেন, শেষ অস্ত্রটি ব্যবহার করেন। আমি ইতিমধ্যে একটি আদেশ খসড়া করেছি, আমরা তৎক্ষণাৎ বেরিয়ে যেতে পারি, শুধু আপনার স্বাক্ষর প্রয়োজন। এ সময় গোয়েবলস বলেন, আপনি যা বলছেন তা কল্পনা ছাড়া কিছু নয়। ফিউরার এভাবে পালিয়ে যেতে পারেন না। ঘরের সবাই জানে হিটলার আর আগের সেই শক্তিশালী কমান্ডার নন। গত কয়েক সপ্তাহে তিনি বিভ্রান্ত ও অবাস্তব চিন্তায় ডুবে গেছেন। হিটলার বলেন, ভদ্রলোকেরা, আমরা বার্লিন ছাড়ব না। শহরের বাইরে থাকা জেনারেলদের সাথে যোগাযোগ করুন, তারা সোভিয়েতদের উপর চূড়ান্ত আঘাত হানবে। তিনি দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান। ভিটলিং নীরব দাঁড়িয়ে থাকেন। 30 এপ্রিল 1945 অ্যাডলফ হিটলার ও ইভা ব্রাউনকে মৃত অবস্থায় পাওয়া যায়। 40 ঘন্টা আগেই তারা কনফারেন্স রুমে বিবাহ করেছিলেন। হিটলারকে প্রথম খুঁজে পান তার ব্যালেট লিঙ্কে। তিনি হিটলারের ঘরের বাইরে গান পাউডারের গন্ধ পান, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি বোরম্যানকে ডাকেন এবং দুজনে মিলে দরজা ভেঙে দৃশ্যটি দেখেন। উভয়ের দেহ জরুরি বহির্গমন পথ দিয়ে রাইক চ্যান্সেলরের বাগানে নিয়ে যাওয়া হয়। সম্পদ এতই সীমিত ছিল যে এসএস গার্ডরা হিটলারের দেহ একটি শেল গর্তে ফেলে রাখে এবং কাছাকাছি ফেলে রাখা গাড়ি থেকে পেট্রোল নিয়ে দেহটি পুড়িয়ে দেয়। আগুন নিভে গেলে বাকি অংশ মাটি ও কাদা দিয়ে ঢেকে ফেলা হয়। পরবর্তী কয়েক ঘন্টায় ভাঙ্কারে থাকা বহু উচ্চ পর্যায়ের নাৎসি কর্মকর্তা আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। এর মধ্যে ছিলেন প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস, যিনি 6 শিশুকে হত্যা করার পর স্ত্রী সহ আত্মহত্যা করেন। জেনারেল ডিপলিং জীবন বাঁচানোর আশায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। 2 মে তিনি বার্লিনের শেষ প্রতিরক্ষীদের অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেন। যদিও বিচ্ছিন্ন কিছু জার্মান দল এই খবর না পেয়ে 7 মে নিঃশর্ত আত্মসমর্পণ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। যে স্থাপনাটি একসময় নাৎসি জার্মানির সর্বোচ্চ নেতৃত্বকে নিরাপদ রেখেছিল, যুদ্ধোত্তর সময়ে সোভিয়েত এবং পরে জার্মান বাহিনী তা উড়িয়ে দেয়। কিন্তু এত শক্তিশালী নির্মাণ হওয়ায় কিছু অংশ এখনও ভূগর্ভে পড়ে রয়েছে, ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত হিসেবে। যে মানুষটি 6 মিলিয়ন ইহুদি, 2 মিলিয়ন পোলিশ, 3 মিলিয়ন সোভিয়েত যুদ্ধবন্দীর মৃত্যু এবং ইউরোপের ধ্বংসের জন্য দায়ী, তাকে শেষ পর্যন্ত গোপন একটি কবরস্থানে সমাহিত করা হয়, যা আজ একটি পার্কিং লট।